5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের ব্যাখ্যা চায় ঢাকা। ভারতকে অবস্থান পরিষ্কারের আহ্বান। আওয়ামী লীগের কিছু করার সক্ষমতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে এনসিপি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। গণভোটের সমাধান না পেলে আন্দোলনের ঘোষণা জামায়াতের। মন্ত্রিসভার বৈঠকে গুম প্রতিকার আইনের খসড়া অনুমোদন। বেজার সভায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর সিদ্ধান্ত। কোরীয় মন্ত্রীর সঙ্গে অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা। তীব্র গ্যাস সংকটে পাম্পে পাম্পে গাড়ির সারি। চট্টগ্রাম ফেরিতে বাসাবাড়িতে জ্বলছে না চুলা। বেকায়দায় কলকারখানা। ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাতকরণ প্রায় বন্ধ। এবং বসতঘরের পাশে চিপসের প্যাকেটে হঠাৎ বিস্ফোরণ। বরিশালের বাকেরগঞ্জে একই পরিবারের 3 জন দগ্ধ। বোমা কিনা খতিয়ে দেখছে পুলিশ। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠান ঘিরে ফের আলোচনায় বাংলাদেশ ভারত সম্পর্ক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চাইলে নয়াদিল্লিকে অবস্থান পরিষ্কার করতেই হবে। আরও জানান, ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে শিগগিরই ঢাকা সফরে আসছে মার্কিন প্রতিনিধি দল। তুমুল গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার দ্বিতীয় বার্ষিকীতে দিল্লিতে ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চাইলে শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে দিল্লিকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অনেক ধরনের ক্রাইমে সে হয়েছে, সাজাপ্রাপ্ত আসামি। উনি কোথায় কি বলছেন করছেন সেটার তো বাংলাদেশ সরকারের সে সময় নেই জবাব দেবার। অনলাইন মিটিং করবে বা যেটাই করবে সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো দ্বিপক্ষীয় সমঝোতা বা চুক্তি বাস্তবায়ন করা হবে। আরও জানান, সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্রের 22 সদস্যের প্রতিনিধি দল। ইন্দো প্যাসিফিক ইজ দেয়ার অ্যান্ড বাংলাদেশ হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ ইট। সো ওনারা আসবেন, ওনাদের কাজ করবেন আমাদের সাথে। ওনাদের চলমান ডায়ালগ অতীতেও হয়েছে, এখনো হবে। যুক্তরাষ্ট্র সাথে আমাদের যে কোনো দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট সম্পর্ক যদি বাংলাদেশের মানুষের স্বার্থে হয় তাহলে আমরা সামনে আগাবো। যদি বাংলাদেশের মানুষের স্বার্থে না হয় তাহলে সেটা আমরা পুনর্বিবেচনা করব। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চলমান সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব জোরদারের ধারাবাহিকতা হিসেবে দেখছে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, দলটির নেতারা মাঝে মধ্যে বিদেশে থেকে উঁকি ঝুঁকি দেয়। সম্প্রতি একাধিক স্থানে বোমা উদ্ধারের ঘটনায় শঙ্কিত হওয়ার কারণ নেই জানিয়ে মন্ত্রী বলেন, উগ্রবাদ মোকাবিলায় সতর্ক সরকার। দুবাইয়ে গ্রেফতারের পর জামিন পাওয়া বেনজিরের একাধিক পাসপোর্ট রয়েছে বলেও ধারণা সালাউদ্দিন আহমদের। সম্প্রতি মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় জনমনে দেখা দেয় আতঙ্ক। এর মাঝেই পুলিশের যানবাহন লক্ষ্য করে নাশকতার আশঙ্কায় জারি করা হয় সতর্কতা। এ অবস্থায় সোমবার সচিবালয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। একাধিক স্থানে বোমা উদ্ধারের ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। উগ্রবাদী গোষ্ঠী মোকাবিলায় সরকার সতর্ক বলেও জানান সালাউদ্দিন আহমদ। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি। আমরা শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায়, উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। এদিকে 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দলের কার্যক্রম চালানোর সক্ষমতা নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরুদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা দেখি না।
আরব আমিরাতে গ্রেপ্তারের পর জামিন পাওয়া পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য সরকার ল ফার্ম নিয়োগ করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তার একাধিক পাসপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, ইউএই না ছাড়ার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গুরের বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ ছিল জানিয়ে মন্ত্রী বলেন বর্তমান সরকারের প্রতি তাদের আস্থার বিষয়টি সার্জিও গুর নিজেই জানিয়েছেন। যুক্তরাষ্ট্র আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরলে শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়ার ঘোষণা দিয়ে এনসিপি আহ্বায়ক বলেছেন রায় কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি তার। আলাদা অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন সংসদে গণভোট নিয়ে সমাধান না হলে আন্দোলনে নামবেন তারা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আন্দোলনের অন্যতম হটস্পট যাত্রাবাড়িতে জামায়াত ইসলামীর সমাবেশ। আয়োজনে যোগ দেন দলীয় নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আপনাদের নিশ্চয়ই মনে আছে 24-এর গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা নাগরিক সংকটের জন্য সরকারের কড়া সমালোচনা করেন বক্তারা। গণভোট নিয়ে রাজনৈতিক সংকট সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন জামায়াত সেক্রেটারি। রাজনৈতিক এই সংকট যদি সংসদে নিষ্পত্তি না হয় তাহলে যে 70% মানুষ গণভোটে হ্যাঁ বলেছে, 11 দল জামায়াত ইসলামী 70% জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে, নিষ্পত্তি করবে। এদিকে কাকরাইলে শহীদ ও আহতদের কণ্ঠে জনতার এক দফার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন শেখ হাসিনার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না এনসিপি। একই সঙ্গে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি। এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। এ সময় জুলাই হত্যাযজ্ঞের বিচারে রোডম্যাপ ঘোষণার পাশাপাশি দ্রুত সনদ বাস্তবায়নের দাবি জানান এনসিপি আহ্বায়ক। আন্দোলন আসছে, সেটা জনগণের আন্দোলন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দল পতিত আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন জুলাই সনদ নিয়ে বিএনপিকে জড়িয়ে ভ্রান্ত প্রচারণা চালাচ্ছে একটি দল। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন রাজনীতিতে অশ্লীল কথা বলার সংস্কৃতি চালু করে শেখ হাসিনা, তাকে অনুসরণ করলে অন্ধকারে থাকতে হবে বলে সতর্ক করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি সামনে রেখে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা। জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজনে অংশ নেন রাজনীতিক, নীতি নির্ধারক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। দীর্ঘ 17 বছর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান সই করা জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার। আমাদের পক্ষ থেকে বারবার আমরা আহ্বান জানাতে চাই যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। জুলাই সনদ নিয়ে বিএনপির বিরুদ্ধে ভ্রান্ত প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। বিরোধী দল জানেন গেল 91-এ একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন।
কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে অশ্লীল কথা বলার সংস্কৃতি চালু করেন শেখ হাসিনা। তাকে অনুসরণ করলে অন্ধকারে থাকতে হবে বলে সতর্ক করেন তিনি। ব্যক্তিগতভাবে অশ্লীল কথাবার্তা বলার যে সংস্কৃতি উনি নির্মাণ করেছেন, তা আমি এখন তরুণ যারা তাদেরকে আমি বলবো যে আপনারা শেখ হাসিনার যে সংস্কৃতি তৈরি হয়েছে আপনারা সেটাকে অনুসরণ করছেন কেন? এটা অনুসরণ করলে তো একই হলো, যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই তো থাকলাম। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, গণভোটের নামে জামায়াতের মিথ্যাচারে সাড়া দেয়নি জনগণ। অপসংস্কৃতি প্রতিষ্ঠা রাজনীতি করছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে আলাদা বৈঠকে সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেন সরকার প্রধান। এদিন দেশের ইপিজেডগুলোতে 1,25,000 বৃক্ষরোপণেরও সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা, ছিলেন মন্ত্রিপরিষদ সচিবও। বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইনে গুমের অপরাধে সাজা যাবজ্জীবন ও গুমের কারণে মৃত্যু হলে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের বিধান উল্লেখ করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের নাগালের মধ্যে ওষুধের দাম রাখতে অত্যাবশ্যকীয় তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি 2026 বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের বৈঠক হয়। এতে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি ইপিজেডে 1,25,000 বৃক্ষরোপণেরও সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকরা। এদিন নিজ কার্যালয়ে সৌরবিদ্যুৎ সংক্রান্ত সভা করেন প্রধানমন্ত্রী। এ সময় সংকট মোকাবেলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেন সরকার প্রধান। এছাড়া দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোরিয়ান বাণিজ্যমন্ত্রী ইয়ো হানকু। এ সময় বাংলাদেশ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। সাক্ষাতে চুক্তির কার্যকারিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়, যা কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদী বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে আরও শক্তিশালী হয়েছে বাংলাদেশ চীনের সম্পর্ক। ভবিষ্যতে এই সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুপক্ষ নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন নিয়ে আশাবাদ জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026 শীর্ষক কর্মশালা মূলত চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একটি উদ্যোগ। 4 দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন চীন ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা। পদ্মা সেতু সহ অবকাঠামো উন্নয়নে চীনের ভূমিকা নিয়ে আলোচনা করবেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের বিষয়ে একমত দুই দেশ। আগামী দিনেও সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস, বন্ধুত্ব ও অংশীদারিত্ব। China will not waver in its commitment to the overall direction of China-Bangladesh friendly relations and will always be a trustworthy, good friend, good neighbor and good partner of Bangladesh. Prime Minister Tareq Rahman paid a historical visit to China. Tista River, modernization and expansion of Mongla port facilities, and advancing the China-Myanmar-Bangladesh economic corridor. পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের চীন সফরে আরও শক্তিশালী হয়েছে দুই দেশের সম্পর্ক। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে দুই পক্ষই। China is a tremendous example of development in the last 4 decades. There is ways that we could learn from China what's worked well and put in sort of implementation and form
replicate in a bespoke way that suits our needs. অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও ফুদান বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ প্রকাশনা ও নীতি সংলাপের সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমঝোতা স্মারক সই হয়। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছেন। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত। আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা পেলেন জেলা প্রশাসক, নেওয়া হবে আইনি ব্যবস্থা। 2 সপ্তাহ পার হতে চললেও গ্যাস সংকট কাটার কোনো লক্ষণ নেই। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে এখনও যানবাহনের চালকদের ভোগান্তি সীমাহীন। অনেকের দিনের বড় অংশই কাটছে গ্যাস সংগ্রহ করতে। এতে টান পড়েছে আয় রোজগারে। স্বস্তি নেই বাসাবাড়িতেও। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে আগুনের ঘটনায় 2 সপ্তাহ পার হলেও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। লাইনে গ্যাসের চাপ না থাকায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না যানবাহনগুলো। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। দিনের একটা বড় অংশ সিএনজি ফিলিং স্টেশনেই কেটে যাচ্ছে যানবাহন চালকদের। এতে টান পড়েছে তাদের আয় রোজগারে। গ্যাসের জন্য তো গাড়ি চালাইতে পারি না, ঠিক আছে, এখন বউ বাচ্চা নিয়ে কেমনে বাঁচবো। গ্যাসের যন্ত্রণা ওভার সাইডে চাকরিতে ঢুকছে 1 তারিখে, 2 দিন ধরে চাকরি করতেছেন, তো মনে হচ্ছে যে অবস্থা কোনো দিকেই চলতে পারতেছি না। গ্যারেজে গেলে মালিক বলে 100 টাকা কম নাই, তাহলে আমরা বড় একটা বিপদে আছি। গ্যাস সংকটের কারণে রাস্তায় কমেছে গাড়ির সংখ্যা, তাই বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ভাড়া হচ্ছে 150 টাকা, ও আমার কাছে 450 টাকা যাচ্ছে, এবং সে এক্সকিউজ দেখাচ্ছে ভাই যে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হচ্ছে গিয়ে আমরা স্টেশনে বসে থাকতে হচ্ছে। টাইম মতো পায় না, আবার যাও পায়, এটা অনেক ভাড়া থাকে। ওভারের ভাড়া তো বাড়ছে, এটা নিয়ে অনেক গ্যামজাম চলতেছে, এবং কি আমরা যে আমাদের মালিকরাও প্রেশনে আমাদের অনেক চাপ সৃষ্টি করে। সিএনজি স্টেশনের পাশাপাশি গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। অনেক জায়গায় জ্বলছে না চুলা, কঠিন হয়ে যাচ্ছে রান্নাবান্নাও। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভয়াবহ গ্যাস সংকটে পড়েছে চট্টগ্রাম। ঢাকায় গ্যাস সরবরাহ বাড়াতে চট্টগ্রামে গ্যাস সরবরাহ কমানো হয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। চুলা জ্বলছে না, গ্যাসের অপেক্ষায় বন্ধ রান্না। আর সিএনজি স্টেশনে গ্যাস সংকটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শত শত যানবাহন। গ্যাস নিতে দীর্ঘ অপেক্ষায় ক্ষোভ প্রকাশ করেছেন যানবাহনের চালকেরা। 4:30 বাজাইছি, এখনো লাইনে আছি, কোম্পানিরে ফোন দিছি, কোম্পানিকে আঙ্গু ইনকাম দিতে হইব। আমাদের কপাল খারাপ, ভাগ্য খারাপ, আর কি বলবো, করার কিছু নেই। কালকে ইনকাম বড় ইনকাম দিছি, গ্যাস লইতে রিনো, আজ একই অবস্থা ভাই, গ্যাস লইতে রিনো। পুরো চট্টগ্রাম নগরীতে গ্যাসের সংকট থাকলেও আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা সহ কিছু এলাকায় ভোগান্তি বেশি। আমরা দিনে যাচ্ছি 24 ঘন্টা কষ্ট করি, এই 4:30 বাজাইছি, কয়নাজন এই গোড়াতাইছি, গেটের গোড়াতাইছি বন্ধ করে দিছি। গাড়ি বন্ধ হওয়ার ঘোষণা দিত, হয়তো আমরা গাড়ি লই বাড়িতে না, এখন কিছুক্ষণ দেয়, কিছুক্ষণ বন্ধ রাখে, এখন কোম্পানিরা বলে গাড়ি লই বাড়িতে। গাজীপুরের কালিয়াকৈর, কালীগঞ্জ ও শ্রীপুরের চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। সিএনজি স্টেশন সহ শিল্প কারখানায় প্রভাব পড়েছে গ্যাস সংকটের। গ্যাসের জন্য 2 দিন বসাও ছিলাম, তবুও মনে করেন যে গ্যাস পাওয়া যায় না। 120 থেকে 100 প্রেসার, এই গ্যাস নিয়ে ঠিকমতো গাড়ি চালানো যায় না। দিনে মনে করেন যে 2-3 গ্যাস নেওয়া লাগে। গ্যাস সংকটে ফেনীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গ্যাস সংকটের কারণে কমেছে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ। গ্রামে দৈনিক 6 থেকে 8 ঘন্টা ও শহরে 4 থেকে 6 ঘন্টা লোডশেডিং হচ্ছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। 2 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, শনিবার ভোরে 1 নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ রাখা হয়। রোববার মধ্যরাতে পুনরায় ইউনিটটি চালু করা হয়। রাত থেকেই 55 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এই কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে বর্তমানে 2টি চালু আছে, আর 2 নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে 2020 সাল থেকে। বরিশালে বসতঘরের পাশে চিপসের প্যাকেটে হঠাৎ বিস্ফোরণ, দগ্ধ হয়েছেন একই পরিবারের 3 জন। প্যাকেটে বোমা রাখা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঝুলসে গেছে মুখমণ্ডল ও হাত। হাসপাতালের বেডে অসহ্য যন্ত্রণা পোহাচ্ছেন দগ্ধরা।
সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের কামাল হোসেনের অসুস্থ ছেলে ফাহিম ও শাশুড়ি হনুফা বেগম ঘরের সামনে ব্যায়াম করতে বের হন। এ সময় ঘরের বেড়ার সঙ্গে রশিতে ঝুলানো একটি চিপসের প্যাকেট ও তার নিচে রাখা নতুন ব্যাগ দেখতে পান। এ সময় সেখানে আসেন ফাহিমের খালা ইতি। দুইজনই ব্যাগটি ধরতে এগিয়ে গেলে পা পিছলে যায় ইতির। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ হয় ব্যাগে। ঝলসে যায় নানি, নাতি ও খালা। কাগজ দিয়ে ঢাকা ছিল, হ্যাঁ হেরে টানানো ছিল, নতুন একটা ব্যাগ আর 3টে চিপস। ইটে উচ্চ খাইয়ে পড়ছে, পরে আমার হাত ওই দড়ির উপর পড়ছে, পরে ব্যাগ দেখলাম কি ফুটে উঠলো, ব্যাগের ভিতরে ঠাস করে শব্দ হইলো। পুলিশ জানায় চিপসের প্যাকেটে লুকিয়ে রাখা হয়েছিল বোমার মতো শক্তিশালী কোনো বিস্ফোরক। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্তে কাজ শুরু করেছে বিস্ফোরক বিশেষজ্ঞ দল। বরিশালের যে টিম তারা সবাই ঘটনাস্থলে গেছে এটা দেখার জন্য এবং তদন্ত করার জন্য। চিকিৎসকরা জানিয়েছেন বিস্ফোরণে দুইজনের শরীরের প্রায় 30% পুড়ে গেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। অভিযুক্তের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন 3 জন। পুলিশ জানায় ভোরে ঈশ্বরদীর শাহাপুর মিস্ত্রিপাড়া এলাকায় হাবিবুল মণ্ডলের দোকানে চুরি করতে যায় সুমন। এ সময় হাবিবুল ও তার 2 ছেলে টের পেয়ে গেলে তাদের 3 জনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই চোরকে গণপিটুনি দেয়। এক পর্যায়ে দড়ি বেঁধে চোরকে সকালে ঘটনাস্থলেই দেখা যায় মারা গেছে। নিহত সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ফরিদপুরে কৃষককে নির্যাতনের পর কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। স্বজনরা জানান, শনিবার চর ভদ্রাসমের চর অমরাপুরের কৃষক ইউসুফ আলী শেখকে কৌশলে পদ্মার দুর্গম চরে ডেকে নিয়ে যান একই এলাকার শামীম। অভিযোগ করা হয় সেখানে 7 থেকে 8 জন ইউসুফকে মারধর করেন। এক পর্যায়ে তার মুখে দেয়া হয় কীটনাশক। অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানান ইউসুফ। ফরিদপুর মেডিকেলে ভর্তি করলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইউসুফ আলীর। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জনপদের সময় আরও থাকছে। রংপুরে আগ্রাসী তিস্তার 10টি পয়েন্টে ভাঙন, বিলীন হয়ে গেছে আবাদি জমি, বসতভিটা। আতঙ্কে বাসিন্দারা। মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি অধিকার কর্মীদের। এবার গ্রেপ্তার হলো চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগী দিদার, আফসার সহ 5 জন। তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, একটি এলজি, 2টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার 5 জনের সঙ্গে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রায় 2 মাস পর 2 আগস্ট নগরীর সীতাকুণ্ডে চেকপোস্ট বসিয়ে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় শিশু সন্ত্রাসী রায়হানের কিলার স্কোয়াড দিদার ও আফসারকে। তারা মাসুদ চৌধুরীর হত্যা মামলার আসামি। 2 জনের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল ও বুলেট। তাদের বিরুদ্ধে 16টির বেশি অস্ত্র ও হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে জেলা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, রায়হানের সঙ্গে আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী ডেভিড ইমন ও বিদেশে আত্মগোপনে থাকা বড় সাজ্জাদের সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া গেছে। চট্টগ্রাম মহানগরীতে যে ঘটনা ঘটেছে সবই মোটামুটি এরা একই সাথে। ওই ডেভিড ইমন, রায়হান এরা হচ্ছে এক একটা পার্ট এক একজন দেখে, কিন্তু যখন মূল কাজ যখন করতে যায় তখন একসাথেই করে। এর আগে 13 জুলাই হাটহাজারীতে নুর নাজিম হত্যা মামলায় গোয়েন্দা পুলিশের অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী দিদারকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। দিদার মাত্র 5 থেকে 10 হাজার টাকার জন্য মানুষ হত্যা করে। তার বাসায় যখনই ঢোকে তখন কিন্তু আমরা পেয়ে যাই। তো তাই এই 2 জনকে আমরা পাওয়ার পরে সে যে অস্ত্রটা ব্যবহার করেছিল সে এবং এই যে মোর্শেদ ওরফে আকিল, এই যে এলজি যেটা আছে এটাতে গুলি করেছিল, এই সেম এলজি সে কিন্তু নিজের তার দেখানোর মতো কিন্তু আমরা উদ্ধার করেছি। এছাড়া গত 30 জুলাই জোরারগঞ্জে নাজিমকে কুপিয়ে হত্যার চেষ্টায় 2 আসামি বোরহান ও রনিকেও বিদেশি পিস্তল ও 9 রাউন্ড গুলিসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জেলা ও নগরীর প্রতিটি ঘটনার সঙ্গে ডেভিডের সম্পৃক্ততা আছে বলে জানায় পুলিশ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কিশোরগঞ্জে তিতাসের সঞ্চালন লাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে একটি চুনা পাথর কারখানা উচ্ছেদ করা হয়েছে। দুপুরে কটিয়াদির কাজের চর এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আরিয়াল খান নদে থাকা তিতাসের সঞ্চালন লাইন থেকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে সহকারী কমিশনার লাবনী আক্তার তারানার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত চুনা পাথর কারখানাটি উচ্ছেদ করেন। ভেঙে দেওয়া হয় কারখানার 3টি চুল্লি, জব্দ করা হয় মজুদ থাকা চুনা পাথর।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের উপকূলীয় অঞ্চলে সহনশীলতা বাড়াতে কাজ করছে সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থা। রাজধানীর একটি হোটেলে সহনশীল উপকূলীয় বাংলাদেশের জন্য প্রকৃতি নির্ভর কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ শীর্ষক বৈঠকে একথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকার সুরক্ষায় প্রকৃতি নির্ভর সমাধান খুঁজে বের করাই এই উদ্যোগের লক্ষ্য। এ সময় উপস্থিত বক্তারা বলেন, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারে যেমন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমবে, তেমনি জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয়দের জীবিকা টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে। সাগরে মাছের আনাগোনা কম, তার সঙ্গে বৈরী আবহাওয়া সংকটে ফেলেছে কক্সবাজারের জেলেদের। ছোট ট্রলারে কিছু সামুদ্রিক মাছ মিললেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই। ঘাটে কমেছে মাছের সরবরাহ, বাড়ছে ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীদের লোকসান। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে ভিড়ছে ছোট ছোট ট্রলার, তবে নেই গভীর সাগরে মাছ ধরার বড় ট্রলার। ছোট ট্রলারগুলো থেকে নামানো হচ্ছে লইট্টা, চিংড়ি, পোয়া, ছুরি ও রূপচাঁদা সহ হরেক রকমের সামুদ্রিক মাছ। জেলেরা বলছেন, ইলিশের দেখা না মিললেও উপকূলের কাছাকাছি এলাকায় 1-2 দিন জাল ফেলতে কিছু সামুদ্রিক মাছ ধরা পড়ছে। সরবরাহ কম থাকায় মাছের দামও তুলনামূলক বেশি। ওগুলো হচ্ছে ডেলি ফিশিং এর মাছ। ওগুলো সকালে গেছে, বিকেলে আইছে, বিকেলে গেছে, আবার সকালে আইছে। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে বড় ট্রলার সাগরে গেলেও বারবার বৈরী আবহাওয়া ও সতর্ক সংকেতে ফিরে আসতে হয়েছে। ইলিশ না পাওয়ার কারণে অনেক ট্রলার তুলে রাখছে। একটা ট্রলারের যে পরিমাণ খরচ হয়, এই পরিমাণ খরচটা আমরা বোট মালিকরা এটা পোষানো অসম্ভব হয়ে পড়ছে। ট্রলার মালিক ও ব্যবসায়ীদের আশা, বৈরী আবহাওয়া কেটে গেলে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইলিশের প্রকৃত মৌসুম শুরু হবে। ট্রলার স্থায়ীভাবে জাল ফেলতে পারছে না বিদায় ইলিশের এই মৌসুমে ইলিশ এখনো শূন্য। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত 12 মে থেকে 31 জুলাই পর্যন্ত কেন্দ্রে এসেছে 134 টন ইলিশ এবং 958 টন অন্যান্য সামুদ্রিক মাছ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে একরের পর একর আবাদি জমি, বসতভিটা। গেল 1 মাসে শুধু গঙ্গাচড়া উপজেলায় বিলীন হয়েছে কয়েক কিলোমিটার এলাকা। অধিকার কর্মীদের মতে, বিচ্ছিন্ন কাজ করে তিস্তা রক্ষা সম্ভব নয়, প্রয়োজন মহাপরিকল্পনা বাস্তবায়ন। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বসতভিটা আবাদি জমি সবই ছিল ফিরোজা বেগমের। তিস্তার আগ্রাসনে সব হারিয়ে তার 7 সদস্যের পরিবার এখন আশ্রয় নিয়েছেন সরকারি নদী রক্ষা বাঁধে। বসত বাড়ি ভাঙ্গার তো কোনো সময় দেয় নেই, কারণ এখানে আমাদের 1 চকে 13.5 ধরনের মাটি আছে। আমরা এইটা আবাদ করি, আমরা ভাগি সহকারে আমরা খাই, এইটার উপর আমাদের নির্ভর করে। এখন তো সব কিছু নদীতে ধ্বংস হয়ে গেল। গেল 1 সপ্তাহে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মিরবাড়ি গ্রামের 1 কিলোমিটার নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গন অব্যাহত রয়েছে তিস্তার একাধিক পয়েন্টে। পানি উন্নয়ন বোর্ড বিচ্ছিন্নভাবে বালুর বস্তা দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করলেও কাজে আসছে না। একখানে ফেলাচ্ছে আর একখানে চাপ লাগিয়া আবার বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। বসতভিটা সব ভাঙি যাচ্ছে। টুকটাক করিয়া একটু জায়গা নিচ্ছি, এটাও যদি ভাঙি যায় আমরা কোথায় যায় দাঁড়াবো? অধিকার কর্মীরা বলছেন, এমন বিচ্ছিন্ন কাজ শুধুই সরকারি অর্থের অপচয়, প্রয়োজন মহাপরিকল্পনা বাস্তবায়ন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে জোরালো দাবি জানাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনা যদি সরকার করত, তাহলে এরকম ভাঙনের শিকার কিন্তু বারবার তিস্তা পারে মানুষ হতো না। প্রতি বছর তিস্তার অব্যাহত ভাঙনে শুধু বাস্তুচ্যুত মানুষের সংখ্যাই বাড়ছে না, বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যাও। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের এমন বিচ্ছিন্ন কাজ দিয়ে তিস্তা সংরক্ষণ কিংবা তিস্তা রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। তিস্তা রক্ষায় প্রয়োজন সমন্বিত পরিকল্পনা এবং সেটি একমাত্র তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে সম্ভব। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, গঙ্গাচড়া, রংপুর। পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙনে প্রতিদিনই বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। এতে নিঃস্ব হচ্ছেন বহু পরিবার। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার পাশাপাশি বাঁধ মেরামতের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। একে একে নদী গ্রাস করেছে বসতভিটা। শেষ এক টুকরো ফসলি জমি ছিল, সেটিও হারিয়ে নিঃস্ব 80 বছরের বৃদ্ধ হাবিবুর রহমান খান। 3 কিলোর মধ্যে 2 কিলো জায়গার বাড়িঘর ছিল, স্কুল ছিল, মাদ্রাসা ছিল, কবরস্থান ছিল, সবকিছুই নদীতে।
ভাঙনের তীব্রতায় বিলীন হয়ে গেছে পটুয়াখালীর মির্জাগঞ্জের পিঁপড়াখালী ও তার আশপাশের এলাকার অর্ধশতাধিক বসতভিটা ও ফসলি জমি। পাকা মসজিদটিও এখন ভাঙনের মুখে। রক্ষায় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও ভাঙনের তীব্রতায় কাজে আসছে না। মানুষ এতটা অসহায়, প্রতিটা ফ্যামিলি 7 বার 5 বার প্রত্যেকটা ফ্যামিলি আমরা নদী গর্ভে বিলীন। 3-4 বার আমার বাড়ির ঘর ভাঙতে হয়েছে, ভেঙে উঠেছি। এখন আর যাওয়ার কোনো জায়গা নাই। জায়গা জমি যা আছে তাও যায়, এখন আমাকে পিঁপড়াখালী বাজারই নেই। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার পাশাপাশি বাঁধগুলো মেরামতে কাজ শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জরুরি আপৎকালীন কাজ গ্রহণ করা হয়েছে এবং মাঠ পর্যায়ে কাজ চলমান রয়েছে। স্থায়ী কাজ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একটি সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। পটুয়াখালীতে মোট 1300 কিলোমিটার বেড়ি বাঁধের মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত 22 কিলোমিটার এবং পুরোপুরি ক্ষতিগ্রস্ত 6 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। বাগেরহাটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের নাম, পদবি ও স্বাক্ষর জাল করে অবৈধ তদবির বাণিজ্য ও প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে মংলা উপজেলার হলদিবুনিয়া গ্রাম থেকে অভিযুক্ত টুকু শেখকে গ্রেফতার করে পুলিশ। এর আগে 3 জনের নামে মংলা থানায় মামলা হয়। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের জাল স্বাক্ষর ও সিল ব্যবহার করে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে অবৈধ তদবির, বদলি ও অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর পুলিশ তদন্ত শুরু করে। গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ, দুর্নীতি ও সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগে অফিসে সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসনের এই কঠোর পদক্ষেপে যেমন স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে, তেমনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। সেবা নিতে ভয়াবহ ভোগান্তিতে পড়তে হতো সাধারণ মানুষকে। নামজারি, খাজনা কিংবা পর্চা, যে কোনো সেবার জন্যই গুনতে হতো অতিরিক্ত টাকা। এসব অনিয়মের খবরে সোমবার আকস্মিক অভিযানে যান গাজীপুরের জেলা প্রশাসক। অভিযানে সেবা গ্রহীতাদের সুনির্দিষ্ট অভিযোগ এবং নথিপত্রে নানা অসঙ্গতি চোখে পড়ে জেলা প্রশাসকের। অনিয়ম ও হয়রানির প্রাথমিক সত্যতাও পান তিনি। সাময়িক অব্যাহতি দেয়া হয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মুস্তফা কামাল, সাইফুল ইসলাম খান ও আব্দুল হালিম সহ 4 জনকে। 2 জনকে অনুপস্থিত পেয়েছি এবং যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে। সাময়িক অব্যাহতি দেওয়া হলেও তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান জেলা প্রশাসক। প্রাথমিক তদন্তে বা প্রাথমিক পর্যবেক্ষণে যেটি আমাদের কাছে গুরুতর অভিযোগ মনে হয়েছে সেটি সত্যি কিনা, যদি সত্যি হয়ে থাকে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এদিকে জেলা প্রশাসকের আকস্মিক অভিযানে স্বস্তি পেলেও বিভিন্ন অভিযোগের ফিরিস্তি দিলেন ভুক্তভোগীরা। কাজ করতে আসলে অনেকেই এই কাজের জন্য টাকা পয়সা লেনদেন চায়। আমাদের সেবাটা তারা সুষ্ঠুভাবে অনেক সময় দেয় না, নানান ধরনের তাল বাহানা করে। পরে শফিপুরে আরেকটি ভূমি অফিস পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। দীর্ঘ 8.5 মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হলো কাঁচামরিচ আমদানি। প্রথম দিন বিকেল পর্যন্ত ভারত থেকে 4টি ট্রাকে আমদানি হয় 28.5 মেট্রিক টন কাঁচামরিচ। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। দেশে কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে রোববার আমদানির অনুমতি দেয় সরকার। হিলি স্থলবন্দর দিয়ে 29,810 মেট্রিক টন মরিচ আমদানির অনুমতি পায় 69 জন আমদানিকারক। মরিচ মূলত আমাদের ঢাকার দিকে যাবে, কারণ বাজার বা আশেপাশে আরো যেগুলো যাত্রাবাড়ি এগুলো আছে। কাঁচামরিচ বাংলাদেশে ঢোকা শুরু হলে বাজারে একটু প্রভাব পড়বে, অটোমেটিকলি দাম কমে আসবে। সরকার যদি শুল্ক কমায় এতে সাধারণ মানুষও কম দামে মরিচ খেতে পারবে। কাঁচামরিচ বন্দরে ঢোকার সাথে সাথে আমরা কোয়ারেন্টাইন কার্যক্রম সম্পন্ন করার সাথে সাথে আমরা সার্টিফিকেট ইস্যু করব, পণ্য খালাস হবে। জনপদে সবাই শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের ব্যাখ্যা চায় ঢাকা। ভারতকে অবস্থান পরিষ্কারের আহ্বান। আওয়ামী লীগের কিছু করার সক্ষমতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী।
শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে এনসিপি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। গণভোটের সমাধান না পেলে আন্দোলনের ঘোষণা জামায়াতের। এবং মন্ত্রিসভার বৈঠকে গুম প্রতিকার আইনের খসড়া অনুমোদন, বেজার সভায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর সিদ্ধান্ত। পরীয় মন্ত্রীর সঙ্গে অংশীদারত্ব চুক্তি নিয়ে আলোচনা। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। জাফর, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।